Assalamu alaikum. I am Janabi High School, Santosh, Tangail. My dear learners and viewers, welcome to my class. How are you? Hope you are well by the grace of Almighty Creator. And also you are waiting for the class. So let's start our class. Today I am going to discuss about verb and its classification. So let's know what is verb. Verb is an acting word. অর্থাৎ ভার্ব কি? ভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যা দ্বারা কোনো কিছু করা বোঝায়। যা দ্বারা কোনো কিছু করা বোঝায় তাই হচ্ছে ভার্ব। ফর এক্সাম্পল, হি ইজ স্লিপিং। He is sleeping here. Subject, and it is a verb, it is also a verb. Here sleeping. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে স্লিপিং, সে তো ঘুমাচ্ছে, সে ঘুমাচ্ছে, এটা দ্বারা কি কোনো কাজ করা বোঝাচ্ছে? হ্যাঁ, অবশ্যই এটা দ্বারা কিছু করা বোঝাচ্ছে। কাজ বলতে কোনো কিছু করা বোঝাইলেই হচ্ছে সেটা ভার্ব। সেটা ভালো কাজ, মন্দ কাজ, যে কোনো কিছু করা বোঝালেই সেটা হচ্ছে ভার্ব। তাহলে let's know the kinds of verb. Verbs are mainly two kinds. One is finite verb. One is finite verb and another is non-finite verb. Here, finite verb. What is finite verb? The verb which can express is its full meaning in the sentence without the help of another verb and is used according to the number and person of the subject is called finite verb. অর্থাৎ finite ভার্বটা কি? যে ভার্ব মানে সেন্টেন্সের অর্থ অন্য ভার্বের সাহায্য ছাড়াই সে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে এবং যে ভার্বটা এবং এই ভার্বটা কি করে সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে এটা ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, the girl sings a song. The girl sings a song. Here, sings, it means গান গাওয়া। বালিকাটি, মেয়েটি গান গায়। এখানে গান গায় এই সেন্টেন্সে অর্থ প্রকাশ করতে কোনো সমস্যা হয় নাই। অর্থাৎ এটা অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই একাই সে এই সেন্টেন্সটাকে অর্থ দিতে পারছে। এবং আরেকটা শর্ত ছিল যে কি এই ভার্বটা কি করবে, সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে এটা ব্যবহৃত হবে। এখানে উই ক্যান সি দ্যাট the subject is third person singular number, and we know if the subject is third person singular number and if the sentence is present indefinite tense, then s or es will be added with verb. অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে ভার্বের ব্যবহার হয়ে থাকে। সেই নিয়মটাও এখানে ফলো করা হয়েছে। সুতরাং ইটস কল্ড এ ফাইনাইট ভার্ব। Then another kind of verb is non-finite verb. Non-finite verb. What is non-finite verb? Non-finite verb is opposite of finite verb. অর্থাৎ এটা finite verb-এর ঠিক বিপরীত। The verb which cannot express its meaning
without the help of finite verb and is not used according to the number and person of the subject is called non-finite verb. অর্থাৎ যে ভার্ব সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া, সে ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া সে সেন্টেন্সটিকে সম্পূর্ণ অর্থ দিতে পারে না, এবং সে কি করে সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারেও নির্ধারিত হয় না। সুতরাং সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফর এক্সাম্পল, দি গার্ল, আমি যদি এই সেন্টেন্সটাকেই অন্যভাবে লিখি, দি গার্ল likes to sing a song. Here there are two verbs, likes and to sing. There is a to before sing. অর্থ আমি এখন যদি এই লাইকস বাদ দিয়ে এই সেন্টেন্সটাকে অর্থ করতে যাই, এই টু সিং দিয়ে এই ভার্বটাকে দিয়ে যদি এই সেন্টেন্সটাকে অর্থ করতে যাই, তাহলে কি হয় যে মেয়েটি গান গাইতে, টু সিং হচ্ছে গাইতে। অর্থাৎ এটা বলার পরে মনে হয় যে সেন্টেন্সটা তো শেষ হলো না, এরপরে আরও কিছু বলার আছে, অর্থাৎ এরপরে আরেকটা ভার্ব আমাকে ইউজ করতে হবে। মেয়েটি গান গাইতে তাহলে কি পছন্দ করে, এই পছন্দ করে এই লাইকস ভার্বটা যদি আমি ব্যবহার না করি, তাহলে এই ভার্ব দিয়ে এই সেন্টেন্সকে অর্থ দেওয়া যাবে না। এই জন্যেই for this it's non-finite verb. It's a non-finite verb and it's a likes is a finite verb. Then we are going to discuss about the classification of finite verb. এতক্ষণ তো আমরা দেখলাম যে ফাইনাইট ভার্ব কি অ্যান্ড নন ফাইনাইট ভার্ব কি, এবং সেটা বুঝতে চেষ্টা করলাম। দেন ফাইনাইট ভার্বস আর মেইনলি টু কাইন্ডস। ফাইনাইট ভার্ব আর মেইনলি টু কাইন্ডস। One is principal verb and another is auxiliary verb. Let's know what is principal verb. Principal verb. What is principal verb? The verb which has its own meaning is called principal verb. অর্থাৎ যে ভার্বের নিজস্ব অর্থ আছে, এর একটা সেন্টেন্সে এর একটা অর্থ আছে, সে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ফর এক্সাম্পল, দে প্লে ফুটবল। They play football. Here the subject, play verb, football object. তারা ফুটবল খেলে। এই প্লের অর্থ হচ্ছে খেলা বা এখানে খেলে, তাহলে এই প্লের এখানে একটা অর্থ আছে, অর্থ প্রকাশ করেছে। এই হচ্ছে, এই জন্য এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ইটস প্রিন্সিপাল ভার্ব। But auxiliary verb is difference. Let's know what is auxiliary verb. What is auxiliary verb? The verb which has not its own meaning and helps to make different sentence, tense, ভয়েস এটসেট্রা ইজ কল্ড অক্সিলারি ভার্ব। অর্থাৎ অক্সিলারি ভার্বটি কি, যে ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই, অর্থাৎ ওই সেন্টেন্সে সে অর্থ প্রকাশ করতে পারে না, তার কোনো অর্থ নাই, কিন্তু প্রিন্সিপাল ভার্বকে কি করতে হয়, এক এক সময় এক এক পরিস্থিতিতে এর এর রূপের পরিবর্তন করতে হয়। অনেক সময় কি করতে হয়, টেন্স অনুসারে এর সাথে আইএনজি যোগ করতে হয়, অনেক সময় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম করতে হয়, অনেক সময় দেখা যায় যে কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলেও ওইভাবে ভার্বের, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে হয়। এই ক্ষেত্রে এই অক্সিলারি ভার্ব ছাড়া আমরা এই পরিবর্তনটা
করতে পারি না। ফর এক্সাম্পল, আই এম রাইটিং সাম সেন্টেন্স, দে আর। এই সেন্টেন্সটা ছিল কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই সেন্টেন্সটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখি তাহলে কি দাঁড়াবে? দে আর প্লেয়িং ফুটবল, দে আর প্লেয়িং ফুটবল। আবার যদি লিখি দি বার্ড, আই এম রাইটিং অ্যানাদার সেন্টেন্স, ইজ the bird is killed by him. I am writing more sentence, he has eaten rice. Here I have written 3 sentences. Number 1, they are playing football. এটাকে কি করা হয়েছে? এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, এটাকে আমরা কি করেছি প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করার কারণে কি করতে হয়েছে? এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়েছে। এখন আমি যদি আর বাদ দিয়ে আইএনজি যোগ করি তাহলে সেন্টেন্সটা হবে না। যদি বলি যে দে প্লেয়িং ফুটবল তাহলে সেন্টেন্সটা হবে ভুল, রং। অর্থাৎ এখানে এই আইএনজি যোগ করার জন্য আর ভার্বটি বসানো হয়েছে, অর্থাৎ এই আইএনজি যোগ করা, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য এই মূল ভার্বকে এই সাহায্য করছে কে? আর ভার্ব। আবার ইন দ্য সেকেন্ড সেন্টেন্স ইটস এ প্যাসিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে প্যাসিভ করার জন্য কি করতে হয়েছে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়েছে, এবং এই প্যাসিভ করার জন্যই এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে অক্সিলারি ভার্ব ইজ, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ইজ ব্যবহার করতে হয়েছে। আবার দেখা গেছে যে ইন দ্য লাস্ট সেন্টেন্স হি হ্যাজ ইটেন রাইস, ইট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই পারফেক্ট করার জন্য কি করতে হয়েছে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়েছে, এবং এর আগে এই ইটেন, এই পাস্ট পার্টিসিপল করার জন্য একে কি করতে হয়েছে? এর আগে হ্যাজ ভার্ব, অক্সিলারি ভার্ব যোগ করতে হয়েছে। সুতরাং দেখা গেল যে এই যে মূল ভার্বের এই অবস্থার পরিবর্তন করার জন্য, অর্থাৎ টেন্সের পরিবর্তন করার জন্য, সেন্টেন্সের পরিবর্তন করার জন্য কি করতে হয়েছে? এই অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করতে হয়েছে। এজন্যই এগুলাকে বলা হয় অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব, অথচ এদের নিজস্ব কোনো অর্থ নাই। দে আর প্লেয়িং ফুটবল, এখানে আর এর নিজস্ব কোনো অর্থ নাই, তারা ফুটবল খেলতেছে, সুতরাং এখানে আর এর কোনো অর্থ নাই। পাখিটি মারা হলো, মারা হলো এটাই হচ্ছে অর্থ, কিন্তু ইজের কোনো অর্থ নাই। এইভাবে এর নিজস্ব কোনো অর্থ নাই, এ হচ্ছে কি করে? প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করার জন্য বসে। সো এই প্রিন্সিপাল, এখন অক্সিলারি ভার্ব আমরা দেখব যে অক্সিলারি ভার্ব এর প্রকারভেদগুলো দেখব। লেটস নো দ্য classification of auxiliary verb. Auxiliary verbs are different kinds. For example, verb to be. Verb to be মধ্যে কি কি আছে? am, is, are, was, were। এবং এই বি ভার্বের সাথে যদি আমি আইএনজি যোগ করতে যাই তাহলে কি করতে হবে? বিং। আর এগুলোর পাস্ট পার্টিসিপল করতে হলে কি করতে হবে? বিন। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, এগুলি। দেন ভার্ব টু হ্যাভ। এখানে আমাদের ছকেও আছে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বোর্ডে লিখে দিচ্ছি। ভার্ব টু হ্যাভ, এখানে কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং এই ভার্বগুলোর সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে কি করতে হবে? হ্যাভের সাথে আইএনজি যোগ করতে হবে। দেন নাম্বার 3, ভার্ব টু ডু। ভার্ব টু ডু কোনগুলি? ডু, ডাজ, ডিড। ডিয়ার লার্নার্স, একটা বিষয় খেয়াল করো যে ডু, ডাজ, ডিড, এই ডুটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব।
কিন্তু অনেক সময় একে এই ভার্বগুলোকে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হয় কখন, যখন আমরা সেন্টেন্সের পরিবর্তন করে থাকি, যেমন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এই ক্ষেত্রে পরিবর্তন করতে হলে কি করতে হয়, অক্সিলারি ভার্ব দ্বারা এই একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব লাগবে, নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব লাগবে। দেখা যায় যে ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, তখন সেই সেন্টেন্সকে কী করতে হলে, পরিবর্তন করতে হলে, নেগেটিভ করতে হলে অথবা ইন্টারোগেটিভ করতে হলে আমাদেরকে কী করতে হয়, অক্সিলারি ভার্ব লাগবে। এখন কোথায় পাবো আমরা সেই অক্সিলারি ভার্ব? সেই অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, ডাজ এবং ডিড। এবং এই ডু, ডাজ, ডিডকে তখন আমরা টেন্স অনুসারে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, the man works hard. If we want to make the sentence into negative, then কি করব আমরা, the man works hard। এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে একে যদি আমরা নেগেটিভ করি তাহলে অক্সিলারি ভার্ব বাইরে থেকে আনতে হবে, এবং সেটা হচ্ছে ডু, ডাজ এবং ডিড। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা কি করব, এবং এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা কি ডাজ এবং নট, দি ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড। Dear learners, besides this verb, we have also another kind of verb that is called modal auxiliary. We know that there is no own meaning of auxiliary verb, but a modal verb has its own meaning. অর্থাৎ আমরা তো জানি যে অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু মডাল ভার্ব এদের নিজস্ব অর্থ আছে। সেই মডাল ভার্বগুলো হচ্ছে এখানে কি, শ্যাল, উইল, মে, মাইট, ক্যান, কুড, মডাল ভার্ব। অর্থাৎ এমন কতগুলি অক্সিলারি ভার্ব আছে যাদের নিজস্ব অর্থ আছে, সেন্টেন্সে এরা অর্থ প্রকাশ করতে পারে, এদেরকে বলা হয় মডাল ভার্ব। such as shall will, may, might, can, could, what, এক্ষেত্রে টু, টু, ডেয়ার, মাস্ট, এটসেট্রা। তাহলে কীভাবে সেন্টেন্সে অর্থ প্রকাশ করতে পারে, যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। এখানে যদিও এটা অক্সিলারি ভার্ব, তারপরে এর একটা অর্থ আছে পারি, পারা, কেন অর্থ পারা, সুতরাং এদেরকে বলা হয়, ফর দিস দে আর কল্ড মডাল ভার্ব। এখন আরেকটা বিষয় হচ্ছে ডিয়ার লার্নার্স, যে অক্সিলারি ভার্ব, কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কী হিসেবে ব্যবহৃত হয়, অনেক সময় প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কখন? যখন সেই সেন্টেন্সে অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব না থাকে, তখন সেই অক্সিলারি ভার্বটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ফর এক্সাম্পল, I have done the work. I am writing another sentence. I have a pen. Here, উপরের সেন্টেন্সে হ্যাভ আছে এবং নিচের সেন্টেন্সে হ্যাভ। উপরের সেন্টেন্সে হ্যাভের পরে কি আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং এখানে এই হ্যাভটা বসেছে এই ডানকে সাহায্য করার জন্য, পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে এই হ্যাভ একে সাহায্য করেছে। কিন্তু নিচের সেন্টেন্সে কি হচ্ছে, আই হ্যাভ এ পেন, এইখানে হ্যাভের পরে কোনো প্রিন্সিপাল ভার্ব নেই, অর্থাৎ হ্যাভটাই হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ আবার এর একটা অর্থ আছে, যেমন আমার একটি কলম আছে, হ্যাভ অর্থ আছে, অর্থাৎ এখানে এর অর্থ আছে। এই জন্যেই এটা হচ্ছে
এইখানে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর উপরের সেন্টেন্সে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। Auxiliary verb. I'm writing more example for you. He is reading a book. He is a student. এইখানে ঠিক একইভাবে রিডিং আইএনজি যোগ করার জন্য কে সাহায্য করছে ইজ ভার্ব, অর্থাৎ মূল ভার্ব এখানে আছে, ইজ ভার্ব এখানে অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে ইজের পরে কোনো মূল ভার্ব প্রিন্সিপাল ভার্ব নাই, সুতরাং এখানে ইজটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ঠিক ডুর ক্ষেত্রে ডু ডাস, ডিডের ক্ষেত্রে আই ডু দ্য ওয়ার্ক। আই এম রাইটিং অ্যানাদার সেন্টেন্স, আই ডু নট do the work. Here do, here it is principal verb, আমি কাজটি করি। Here do not, এটা এই ডুটা বসানো হয়েছে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য। Do is used to make the sentence into negative. So do is auxiliary and this do is principal verb. So dear learners, our time is finished. See you again in the next class. Till then, keep well, stay at home. Thank you.